হ্যালো, নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আমি অ্যাডভোকেট কুমার, লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এমন একটি পরিস্থিতি নিয়ে যা বহু বাংলাদেশি হিন্দু শরণার্থী জীবনে সবচেয়ে বড় দ্বিধা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি কি? বিষয়টা হচ্ছে, প্রথমে রুট ম্যাপ বলে দিই। আজকে আমরা প্রথমে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে ডিসকাস করব, সিএ অ্যাপ্লিকেন্টদের ব্যাপারে, যাদের পাসপোর্ট আছে তারা কী করবে বা কীভাবে কী করেছে। আর তারপরে আপনারা আমার আগের ভিডিওতে যা কোশ্চেন করেছেন তার বেশিরভাগটারই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ভিডিও শুরু করা যাক। তাহলে বিষয়টা হচ্ছে, আপনার কাছে বাংলাদেশি পাসপোর্ট আছে, কিন্তু আপনি ভুল করে দালালের মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ফেলেছেন। সাংঘাতিক কিছু। আপনার কাছে বাংলাদেশ পাসপোর্ট আছে বা সেটা এক্সপায়ার করে গেছে, আপনি সেটা সারেন্ডার করেননি, অথচ আপনি দালালের মাধ্যমে এসে ডকুমেন্ট বানিয়ে একটা ইন্ডিয়ান পাসপোর্ট বানিয়ে ফেলেছেন পয়সা কড়ি দিয়ে, বা ডুপ্লিকেট পাসপোর্ট বানিয়েছেন, এটা বলাই ভালো। এখন আপনি কি সিএ আবেদন করতে পারবেন? কি ঝুঁকি আছে, কি করণীয়? অবশ্যই এই আলোচনাটা শুনবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করে জানিয়ে দেবেন। অনেকেরই এরাম আছে, কাউকে বলে না, কিন্তু আছে। তাহলে মূল আলোচনা, ভুয়ো ভারতীয় পাসপোর্ট এবং সিএ আবেদন। যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট থাকে, ভিসা না নিয়ে দালালের মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানানো হয়ে থাকে, সেটা গুরুতর আইনি অপরাধ, ক্রাইম। এতে আপনার বিরুদ্ধে সেকশন 420 চিটিং, 468, 471 ফরজারি, আইপিসি ও পাসপোর্ট অ্যাক্ট 1967 অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কতগুলো আইন ভেঙেছেন দেখতে পাচ্ছেন। আপনি যদি এখন সিএতে সঠিক তথ্য দিয়ে আবেদন করেন, তখন আপনার পূর্বের ভুল ধরা পড়তে পারে এবং পাসপোর্ট বাতিল হয়ে ফৌজদারি মামলা হতে পারে আপনার এগেনস্টে। ওরা ইনভেস্টিগেট করবে, আপনি সব জানাবেন, কিছু লুকাতে পারবেন না। লোকালে ওরা ধরবে, রিজেক্ট করে দেবে যদি কিছু গোপন করেছেন। তো আপনাকে জানাতে হবে। তো জানালেই কি হবে, ওরা এই সমস্ত ফৌজদারি ধারায় আপনার এগেনস্টে কিন্তু মামলা করে দেবে। তাই করণীয় একটাই। সলিউশন কি? সলিউশন আছে। আগে একটি এফিডেভিট সহ ভারতীয় পাসপোর্ট স্বেচ্ছায় সারেন্ডার করুন। যে পাসপোর্টটা আপনি ভুল পদক্ষেপ নিয়ে বানিয়েছিলেন, আপনার বাংলাদেশি পাসপোর্ট থাকার পরেও আপনি ভারতীয় পাসপোর্ট বানিয়েছেন, সেটাকে বাংলাদেশি পাসপোর্টটা সারেন্ডার না করে বা বাংলাদেশি পাসপোর্টটা চিঠি মারফত আপনি পাঠিয়ে দিতে পারতেন, সেই সব এভিডেন্স আপনার কাছে নেই। আপনি দুম করে একটা এসে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ফেললেন। একজন ব্যক্তির একটাই পাসপোর্ট হয়। এক্ষেত্রে আপনার পাসপোর্টে ব্ল্যাক স্ট্যাম্প করে দিতে পারেন, জিতনেগিতে ইন্ডিয়াতে ঢুকতে পারবেন না বা বাংলাদেশে যেতে পারবেন না, হোয়াট এভার কিছু একটা ক্রাইম। বিচ্ছিরি পরিস্থিতি। ভয় পাচ্ছি বলবেন না, যেটা আইন সেটা পরিষ্কারভাবে আমায় বলতেই হবে। তাহলে আগে একটা এফিডেভিট সহ, এফিডেভিটে কী লিখবেন, যে কি আপনি ভুলে এই পাসপোর্ট বানিয়েছেন না জেনে আপনি এই পাসপোর্টটা সারেন্ডার করতে ইচ্ছুক এবং সেটা পাঠিয়ে দিয়েছেন, স্বেচ্ছায় সারেন্ডার করুন। তারপর সঠিক তথ্য সহ সিএ আবেদন করুন, যেখানে আপনার ভারতে প্রবেশের তারিখ 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ও ধর্মীয় নিপীড়নের কারণ উল্লেখ থাকতে হবে। এই পদ্ধতিতে আপনি আইনিভাবে ভারতের নাগরিক হতে পারবেন এবং ভবিষ্যতে ভয় থেকে মুক্ত থাকবেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে, প্রথমে পাসপোর্টটা সারেন্ডার করুন। একটা এফিডেভিট দিয়ে ভুল স্বীকার করুন, করে সারেন্ডার করুন। সারেন্ডার হয়ে গেল, এরপর সিএ আবেদন করুন। তার আগে যদি সিএ আবেদন করেন, আপনার আবেদনপত্রটি কিন্তু রিজেক্ট হতে পারে এবং আপনার এগেনস্টে ফৌজ ধারায়, যে ধারাগুলো আমি বললাম, এই ধারাতে মামলা হতে পারে। তবে আজকের আলোচনা এই তথ্যের ওপর এইটুকুই। এরপর আমরা ঢুকবো প্রশ্নোত্তরের পর্বে।
আপনারা প্রতি মুহূর্তে কমেন্ট করে প্রশ্ন করে বেশ জমিয়ে রেখেছেন, তো আমি ভাবলাম উত্তরগুলো কমেন্টের মাধ্যমে তৈরি করে করে দেওয়া যাক। তো এভাবে প্রত্যেক দিন আমি একটা করে ভিডিওর মুখড়া বানাবো আর শেষে প্রশ্ন উত্তর দেবো। অতএব ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এবার আপনাদের পাঠানো 48টি না দিয়ে দিচ্ছি, অনেকগুলোই দেবো। আজ আমরা আলোচনা করব এমন একটি পরিস্থিতি নিয়ে, ওটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের আজকের প্রথম প্রশ্ন। আমার 96 সালের ভোটার লিস্টে নাম আছে, 22 সালের বাড়ির দলিল আছে, আধার প্যান সব আছে, তাহলে কি সিএএ আবেদন করতে হবে? 96 সালের দলিল আছে, ভোটার লিস্টে নাম আছে, 22 সালের বাড়ির দলিল আছে, আধার প্যান সব আছে। আপনার নাম 96 সালের ভোটার লিস্টে থাকলেই আপনি ভারতীয় নাগরিক, এটা ধরে নেওয়া যাবে না, কারণ অরিজিন আপনি বাংলাদেশি। তো যদি আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং নাগরিকত্বের নির্ভরযোগ্য জন্মসূত্র বা ন্যাচারালাইজেশন না থাকে, তো আপনি যদি বাংলাদেশ থেকে এসে একটা ইউএনসিএইচআরে আবেদন করতেন, ওরা যদি আপনাকে পারমিট দিত, তারপর আপনি সমস্ত ডকুমেন্ট বানাবেন, ঠিক আছে, দরকার নেই। বা 1955 পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী আপনি যদি প্রসেস করতেন, দরকার ছিল না। যেহেতু করেননি, এসেই দুমদাম করে ডকুমেন্ট সব বানিয়ে ফেলেছেন, জমি জমাও কিনেছেন, হ্যাঁ, এগুলো সবই আইনত বেআইনি ব্যাপার। আপনি নাগরিকই নন, আপনি জমি কিনতে পারেন না, কিন্তু কিনেছেন। তো এগুলো শুধরে নিন, ইমিডিয়েট সিএ অ্যাপ্লাই করে দিন। আর আপনি ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসছেন, এটা কিন্তু না হলে সিএ রিজেক্ট হবে, মানে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে যারা ধর্মীয় নিপীড়নে এসছে। যারা বেড়াতে এসছে তাদের জন্য সিএ নয়। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে পড়ুয়া অবস্থায় থাকা একজন বাংলাদেশি স্টুডেন্ট কীভাবে ভারতের নাগরিকত্ব পাবে? দেখুন, তাকে যদি তার ধর্মীয় নিপীড়নের ইতিহাস থাকে এবং তিনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আসেন, তাহলে অবশ্যই সিএতে অ্যাপ্লাই করতে পারবেন। যদি পরে আসেন, সেক্ষেত্রে এলটিভি বা ইউএনএইচআরসিতে আবেদন করতে হবে শরণার্থীর জন্য। ধাপে ধাপে নাগরিকত্বের দিকে এগোতে হবে। ছাত্র হিসেবে আসা মানেই নাগরিকত্ব নয়, ডকুমেন্ট ও ইতিহাস যাচাই করে আবেদন করতে হবে। আপনি স্টুডেন্ট হিসেবে এসেছেন, ভালোই পড়াশুনো করছেন, আপনার ওপর কোনো ধর্মীয় অত্যাচার বা আপনার কোনো থ্রেট নেই, আপনার কোনো অসুবিধা নেই বাংলাদেশে, তো আপনি নাগরিকত্ব দেবেন ভারত সরকার। ভারত সরকার আপনাকে তখনই নাগরিকত্ব দেবে যখন আপনি ধর্মীয় নিপীড়নের ফলে এদেশে থাকতে চাইবেন। নেক্সট প্রশ্ন, কেউ যদি 2014 আগে একবার এন্ট্রি করে, পরে বেরিয়ে গিয়ে 2015-তে আবার এন্ট্রি করে, তাহলে সিএ করতে পারবেন? 2014 আগে এসেছিলেন, আবার বেরিয়ে গেছেন, দিয়ে 2015 আবার এসছেন। উত্তর হচ্ছে, সিএতে আবেদন করার জন্য 31শে ডিসেম্বর 2014 বা তার আগে শেষবার ভারতে আসা জরুরি। আপনি কমপ্লিট লাস্ট চলে এসেছেন, আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, ওই দেশের পাসপোর্ট ইউজ করছেন, ভিসা নিয়ে আসছেন, ভিসা শেষে চলে যাচ্ছেন, আপনি সিএতে অ্যাপ্লিকেবল নন। আপনি যদি 2015 সালে আবার এসেছেন, তাহলে আপনি সিএ এর অধীনে যোগ্য নন। তবে অন্য আইনের উপায়ে এলটিভি সিটিজেনশিপ চেষ্টা করে দেখতে পারেন, ইউএনএইচআরসিতে আবেদন করতে পারেন, এলটিভি অ্যাপ্লাই করতে পারেন। ভালো প্রশ্ন। 2008 সালের প্রমাণ আছে, ভারতীয় পাসপোর্ট 2016 সালের, তাহলে কি সিএ আবেদন করা লাগবে? এবার দেখুন, এই যে ভারতীয় পাসপোর্ট বললেন, এই পাসপোর্টটা কতটা সঠিক উপায়ে আপনি নিয়েছেন। যদি সঠিক উপায়ে নিয়ে থাকেন, 2008 সালের প্রমাণ আছে, ভারতীয় পাসপোর্ট 2016 সালের, তাহলে কি সিএ আবেদন করা লাগবে? পাসপোর্ট ভুল তথ্য দিয়ে বানিয়ে থাকেন, তাহলে সেটি আইনগত অবৈধ এবং তা স্যারেন্ডার করে সঠিক তথ্য দিয়ে সিএ আবেদন করা উচিত, নইলে ভবিষ্যতে ভারতীয় পাসপোর্ট বাতিল হতে পারে এবং আইনি জটিলতা হতে পারে।
ঠিক আছে, বোঝা গেল? পাসপোর্টটাকে সারেন্ডার করে দিন। যখন আপনি নাগরিকই নন তখন আপনি পাসপোর্ট পেতেই পারেন না। অতএব নাগরিকত্ব না নিয়ে পাসপোর্ট নিয়েছেন মানে আপনি ঠকিয়েছেন সরকারকে, ভারত সরকারকে, আপনি জালিয়াতি করেছেন। স্বীকার করুন, এফিডেভিট দিন, সারেন্ডার করুন, তারপর ফ্রেশলি সিএ হিসেবে আবেদন করুন, পেয়ে যেতে পারেন। পেয়ে যেতে পারেন এই কারণে বললাম, দেবে তো সরকার, আমি তো নই তো। ন্যাচারালি উই ক্যান অ্যাপ্লাই, রেজাল্ট তো সরকার দেবে। আর অমিত শাহজি তো বলে দিয়েছে সবাইকেই দিয়ে দেবে। অতএব আবেদন চলছে, ঢালাও আবেদন চলছে, প্রচুর মানুষ আবেদন করছেন, এটা ভালো দিক। আমাদের 2018 সালের পাসপোর্ট আছে, তাহলে আমাদের নাম সিএর S1 ফর্ম ফিল আপে লাগবে। 18 সালের পাসপোর্ট দেখাতে হবে আপনি ঠিকভাবে ভারতে এসেছেন এবং সেই পাসপোর্ট কতটা সত্য বৈধ। আমি সেই জন্যেই এই পাসপোর্টের ব্যাপারটা আপনাদের আগে ক্লিয়ার করে দিলাম। আপনার কাছে বৈধ পাসপোর্ট নেই, যদি থাকতো আপনি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতেন না। যারা অলরেডি নাগরিক তারা আমার ভিডিও এসে প্রশ্ন করে না যে আমার কাছে পাসপোর্ট আছে, আমাকে ওকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি নাগরিকত্ব আপনার নিয়ে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করছেন, দ্যাট ইজ ক্রাইম। আপনাকে ইমিডিয়েট ওই এফিডেভিট বানিয়ে পাসপোর্টটাকে সারেন্ডার করুন, সারেন্ডার করে ফ্রেশলি সিএ অ্যাপ্লাই করুন, ঠিক আছে? 1965 সালের দলিল আছে যেখানে বাংলাদেশের ঠিকানা দেওয়া আছে, সেই দলিলটি কি প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে? কি প্রমাণ করতে চাইছেন? যাই ওখানে যাবে, যদি দলিলটি আপনার বাবা ঠাকুরদার নামে হয় এবং তাতে বাংলাদেশের ঠিকানা স্পষ্ট থাকে, তাহলে সেটি আপনার পরিবারের বাংলাদেশের বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য, যা সিএ আবেদন প্রক্রিয়ায় সহায়ক হতে পারে, আর হেল্প করতে পারে। হ্যাঁ, আপনি বাংলাদেশে থাকতেন, ধর্মীয় নিপীড়নের ফলে আপনি ভারতবর্ষে এসেছেন, এটা আপনার বাংলাদেশে থাকার প্রমাণ। ওটা না থাকলে এই ভিডিও দিয়ে লোকে চালিয়ে দিচ্ছে। 2014 সালের পরে যারা এসেছে তারা সনাতন হলে কি সন্ন্যাসী হিসেবে আবেদন করতে পারবে, বা ছেলে মেয়েরা স্কুলে ভর্তি বা ব্যবসা চালাতে পারবে? দেখুন, 2014 সালের পরে আসা কেউই সিএতে আবেদন করতে পারবে না, নো ওয়ান। অ্যাকর্ডিং টু অ্যামেন্ডমেন্ট কাট অফ ডেট হচ্ছে 2014 31 ডিসেম্বর। এর একদিন পরে যে এসছে সে আবেদন করতে পারবে না, এর একদিন আগে যে এসছে সে আবেদন করতে পারবে। ধর্ম নির্বিশেষে, তবে তারা যদি মানবিক কারণে ভারতে থাকে তবে এলটিভি ও পরে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। ছেলেমেয়েরা স্কুলে ভর্তি বা ব্যবসা চালাতে হলে এলটিভি, ওসিআই বা অন্য ভিসা স্টেটাস প্রয়োজন। একটা না একটা কাগজ আপনার লাগবে, লং টার্ম ভিসা লাগবে, বা UNHRCতে আবেদন করে যদি একটা শরণার্থী পেয়ে যান সেটা লাগবে, ওসিআই যদি পেয়ে যান সেটা লাগবে, সেটার প্রয়োজন। তবে গিয়ে আপনি এখানে স্কুলে ভর্তি করাতে পারবেন, ব্যবসাপাতি করতে পারবেন, থাকতে পারবেন। 8 নম্বর, 1981 সালে জন্ম কিন্তু এখনও সিএতে আবেদন করতে হবে কি? জন্মসাল নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কবে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। আপনি কবে জন্মেছেন সেটা ফ্যাক্টর না, ভারতে জন্মেছেন কি? যদি আপনি 31শে ডিসেম্বর 2014 বা তার আগে এসেছেন এবং ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসেছেন, তাহলে সিএ আবেদন করা উচিত। 9 নম্বর প্রশ্ন, মার জমি ছিল, আমি 1986 সালে জন্মেছি কিন্তু কোনো সনদ নেই, নাগরিকত্ব পেতে কি করব? জমির দলিল থাকলেও নাগরিকত্বের আবেদন করতেই পারেন। করতে হলে আপনাকে আপনার ভারতের আগমনের সময়সীমা ও ধর্মীয় নিপীড়নের কারণ দেখিয়ে এফিডেভিট ও বিকল্প সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে। স্কুল সার্টিফিকেট বা পাসবুক, ভোটার কার্ড প্রভৃতি ব্যবহার করুন। ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট পেয়েছি, এখন কি সিএ আবেদন করতে পারবো? উত্তর তো বলেই দিয়েছি আগেই, না, একদম নয়। ওটাকে সারেন্ডার করুন এফিডেভিট দিয়ে। একই প্রশ্নের উত্তর আমি এড়িয়ে যাব, ওটা দেখে নেবেন, অনেকবার করে বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, জন্ম 13/8 1986, বার্থ সার্টিফিকেট নেই, 8 পাস ও 10 পাসের সনদ আছে, সিএ আবেদন করা যাবে? হ্যাঁ, বার্থ সার্টিফিকেট না থাকলেও আপনি শিক্ষাগত সনদ, পুরনো ভোটার লিস্টের কপি, পাসপোর্ট বা রেশন কার্ড দিয়ে সিএ আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এফিডেভিট দিন এবং আবেদনপত্রের তথ্য মিলিয়ে দিন। সত্যি কথা বলবেন,
ইনভেস্টিগেশন হবে, অবশ্যই পেয়ে যাবেন হিন্দু সনাতনী হলে, বা শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, যেই হবে। ঠাকুরদা 1962 সালের দলিল আছে, মা বাবা 2010 সালে ভোটার কার্ড পেয়েছেন, আমি কি সিএ আবেদন করতে পারি? হ্যাঁ, যদি আপনি নিজেও প্রমাণ করতে পারেন যে 2014 সালের আগে ভারতে এসেছেন, করতে পারবেন আরামসে। আমার জৈতুন নাগরিক কার্ড আছে, জৈতুন নাকি বুঝলাম না, যাই হোক কিছু কম্পিউটার মিস্টেক করেছে, সেটা আবার ব্যবহার করতে পারবো? বাবা মা বাংলাদেশ থেকে এসেছেন। জৈতুন নাগরিক কার্ড সরকারি স্বীকৃত নাগরিক প্রমাণ নয়। আচ্ছা আচ্ছা, জৈতুন নাগরিক কার্ড, জৈতুন ZAITNN নাগরিক কার্ড সরকার স্বীকৃত নাগরিক প্রমাণপত্র নয়, ঠিক আছে? তো আপনি যদি 2014 সালের আগে এসে থাকেন, অবশ্যই সিএতে আবেদন করুন, নাগরিক কার্ড ব্যবহার না করে সরকারি প্রমাণাদি দিন। দু 2014 সালের পরে যারা এসেছে তাদের সব আধার প্যান থাকলেও সিএ হবে না, হবে না। এন্ট্রি 2014 31 ডিসেম্বরের আগে হতে হবে, ডিসেম্বরের পরে যদি হয় তাহলে হবে না। আপনারা এলটিবি বা ইউএনএইচআরসিতে যোগাযোগ করুন, ওই প্রসেসে ধাপে ধাপে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করুন। যদি আমি এলটিভি বা এসএলপিতে থাকি তবুও জমি কেনা যাবে না। আপনি যতদিন না ভারতীয় নাগরিক হতে পারছেন ততদিন স্থায়ী সম্পত্তি আপনি কিনতে পারবেন না। আপনি ভাড়ায় থাকতে পারবেন, আপনি লিজে থাকতে পারবেন, আপনি লিজে দিতে পারবেন, কিন্তু আপনি রেজিস্টার্ড পারচেস করতে পারবেন না। কেনা আইনত সম্ভব নয়, শুধুমাত্র নাগরিক হলেই জমির অধিকার পাওয়া যায়। উনিও তাই বলছেন, যে কেউই তাই বলবে। হ্যাঁ, 2014 সালের আগে শুধু আধার কার্ড আছে যথেষ্ট হবে না, আধার একাই যথেষ্ট নয়, আপনাকে আরও কিছু প্রমাণ দিতে হবে, যেমন স্কুল রেকর্ড, ভোটার তালিকা, অ্যাফিডেভিট, হাসপাতাল রসিদ, ধর্মীয় প্রমাণপত্র। 2014 আগে এসছেন, আধার কার্ড আপনার এটা প্রমাণ করবে যে আপনি 14 আগে আসছেন, 14 আগে থেকে যে কন্টিনিউ আছেন সেটাও তো আপনাকে প্রমাণ করতে হবে, যে লাস্ট এসছেন আর যাননি। 29 জন্ম 91-এ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আছে কিন্তু জন্ম সনদ নেই, আবেদন করব? হ্যাঁ, করে দিন আরামসে, বার্থ সার্টিফিকেট ছাড়া আবেদন সম্ভব, একটা ডিক্লারেশন দিয়ে দেবেন। আর পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট যখন আছে আপনার। বাংলাদেশ থেকে কেউ আসার পর কাকিমার নামে আধার প্যান করিয়ে নিয়েছে, এই কেলো করেছে, আবেদন করতে পারবে? কাকিমার নামে কেন করিয়েছে? নিজের নাম থাকবে। প্যান আধার থাকলেই সিএ আবেদন করা যায় না, যদি 2014 সালে ধর্মীয় নিপীড়নের ফলে আপনি না এসে থাকেন, ধর্মীয় কারণে এসেছেন এবং সেই সময় যথাযথ প্রমাণ দিতে পারলেন, তবে আবেদন করতে পারবেন। ভারতীয় পাসপোর্ট আছে কিন্তু জন্ম সনদ নেই, আবেদন করতে হবে? আরে যদি পাসপোর্টই ভুলভাল থাকে ওটাকে আগে সারেন্ডার করুন, করে আবেদন করুন ফ্রেশলি। ওই সব পাসপোর্ট নিয়ে ঘুরবেন না, ঠিক চলে আসবে এনআইএ। অনেকগুলো জায়গায় গিয়ে তুলেছে, কিন্তু ফোন করেছিল আমাকে অনেকে বলতে 2জন করেছিল, সরি অনেকে না, 2জন করেছিল, তাদের অ্যারেস্ট হয়ে বেরিয়ে বেল নিয়ে তারপর ফোন করেছিল একজন। যদি পাসপোর্ট ভুল তথ্য দিয়ে বানানো হয়ে থাকে তাহলে সেটা আগে সারেন্ডার করা সঠিক, সহ আবেদন করতে হবে এবং জন্ম সনদের জায়গায় বিকল্প নথি দেওয়া যাবে। নকল জন্ম সনদ দিয়ে পাসপোর্ট বানিয়েছি, সে কি নাগরিক? উত্তর দিয়ে দিয়েছি, ক্যান্সেল করুন, পাসপোর্ট সারেন্ডার করুন এফিডেভিট দিয়ে, খুব সিরিয়াস ইস্যু, নয়তো ফেসে যাবেন। আপনি তো ডাইরেক্ট রেডারে আছেন, ঠিক আছে, জলদি করুন। শুধু পাসপোর্ট থাকলে নাগরিকত্ব পাওয়া যাবে না। বাংলাদেশি হিন্দুরা অবৈধভাবে এলে এবং প্রশাসনের সামনে আত্মসমর্পণ করলে এলটিভি পাওয়া যাবে? এটা প্রশাসনের উপর ডিপেন্ড করে, কিন্তু পাওয়া যায়। যদি তারা ধর্মীয় কারণে পালিয়ে এসে থাকে, স্বেচ্ছায় প্রশাসনের কাছে গিয়ে আত্মসমর্পণ করে, হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনি এলটিভি মিলতে পারে।
স্বামীর ভারতীয় পাসপোর্ট 2014 সালের পরে স্ত্রীর স্বামী দুজনে সিএ করতে হবে। হ্যাঁ, দুজনকেই যাদের আগে ভারতে এসে থাকেন এবং একজন নাগরিক হলেও অপরজনকে সিএ পৃথকভাবে আবেদন করতে হবে। দেখুন, উনি কত সালে ডকুমেন্ট বানাচ্ছেন, 15তে কি 16তে কি 17তে, সেটা ইম্পর্টেন্ট নয়। উনি কত তারিখে ইন্ডিয়াতে লাস্ট এন্ট্রি করে গেছেন আর বাংলাদেশ যাননি, সেটা ইম্পর্টেন্ট। উনি একটানা 5 বছর ইন্ডিয়াতে ছিলেন কি না, সেটা ইম্পর্টেন্ট। এইগুলো আপনাকে এফিডেভিটের মাধ্যমে সরকারকে জানিয়ে আবেদন করতে হবে। অতএব দুজনে আলাদা আলাদাভাবেই আবেদন করুন। 1996 সালে এসেছি, জমির দলিল 2011 সালের, তাহলে 1996 এন্ট্রি কিভাবে প্রমাণ করব? 1996 সালের স্কুল, হসপিটাল, রেন্টাল, এফিডেভিট, কিছু তো একটা আপনি হসপিটালে অ্যাডমিট হয়েছেন, একটা স্কুলে ভর্তি হয়েছেন, সেটাই তো প্রমাণিত হয়ে যাবে আপনি কত সালে এসে কত সালে স্কুলে ভর্তি হয়েছেন, তাই না? এসব দিয়ে একটি এফিডেভিট করে দিতে হবে। 1978 সালের জন্ম, পাসপোর্ট, মাধ্যমিক, এইচএস সার্টিফিকেট আছে, সিএ করতে হবে। 78 সালে জন্ম, এইচএস, আরে আপনি যদি ভারতে জন্ম নিয়ে থাকেন এবং তার উপযুক্ত নথি থাকে, তাহলে আপনি ভারতীয় নাগরিক বলে ধরা হবে। সিএ করতে যাবেন কেন আপনি? আপনার জন্মটা যদি ভারতবর্ষে হয় তাহলে আপনার সিএ করা দরকার। আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সিএতে আপনি অ্যাপ্লাই করবেন। বাংলাদেশেরই জন্ম হয়, আর ভারতে জন্ম হলে আপনি ভারতীয় নাগরিক। 1987 আগে যারা ভারতবর্ষে জন্মেছে তারা অলরেডি ভারতীয় নাগরিক, তাদেরকে কিছু করার দরকার নেই। কেউ চোর পথে এসে বসবাস করছে, ফর্জি নথি জানে, ফর্জি নথি বানিয়ে, তাদের কি হবে? এটা তো ফর্জারি, চিটিং, যে আইনগুলো বললাম ওই আইনের ধারা এদেরকে ফাইন করবে, ডিপোর্ট করবে, জেলে পুড়বে, অনেক কিছুই করতে পারে। তো তাদের ইমিডিয়েট উচিত সেই সমস্ত নথিগুলো সারেন্ডার করে ফ্রেশলি সিএ অ্যাপ্লাই করে তারপর নতুন করে ভালো রিয়েল নথি বানানো। এই আইনে এটা আইনগত ফর্জারি এবং চিটিং এর অপরাধ, এদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, আইপিসি 420, 468, 471 অনুযায়ী ফৌজদারি মামলা হতে পারে। আরেকটু ক্লিয়ার করে দিন। সিএ আইনি পথে আবেদন করে একমাত্র নিরাপদ পথের জন্য। ভুলভাল ডকুমেন্ট না দিয়ে ক্ষমা চেয়ে ভুল করেছি সমস্ত কিছু এফিডেভিটে জানিয়ে আবেদন করে দিন, দিয়ে দেবে। সত্য স্বীকার করুন, 1950 সালের আগস্টে এসেছেন, কোর্টে ডিক্লিয়ারেশন আছে। বাহ, 1950, তার মানে এখন 75 বছর আগে এসেছেন ভারতে। না, যারা 1947, 1950 সালের মধ্যে ভারতে আসেন এবং কোর্টের ডিক্লিয়ারেশন বা সরকারি নথি থাকে, তাদের সিএ আবেদন করার দরকার নেই। তারা ভারতীয় নাগরিক বলেই ধরা হয়। তাহলে আপনাকে কাকাবাবু আর এইসব ঝামেলা নিতে হবে না, আপনি অলরেডি ভারতীয় নাগরিক, ঠিক আছে? এসব নিয়ে টেনশন ছাড়ুন। নেক্সট প্রশ্ন, বাবার বাংলাদেশ, আমার জন্ম ভারত, আমাকেও আবেদন করতে হবে? আপনি যদি 1950 থেকে 1987 সালের মধ্যে ভারতে জন্মে থাকেন তাহলে ভারতের নাগরিক হিসেবেই ধরা হয়। কোনো নাগরিকত্ব আইন অনুযায়ী আবেদন করার প্রয়োজন নেই আপনার 1987 আগে জন্মে থাকলে। যদি আপনি 1987 পরে জন্মান তাহলে সিএতে আবেদন তখন সেই এলিজিবল সেই নাগরিক যার একজন পিতা অথবা মাতা কেউ ভারতীয় নাগরিক। বোঝাতে পারলাম? কেউ একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, অর ফাদার্স অর মাদার্স। পরিষ্কার? বাবা কিংবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে, তবে সে ভারতীয় নাগরিক, অন্যথায় সিএ অ্যাপ্লাই করতে হবে। নেক্সট প্রশ্ন, আমার জন্ম ভারতে কিন্তু জন্ম সনদ নেই, ভোটার আধার প্যান আছে, সিএ লাগবে?
না, লাগবে না। এক কথা 1950 থেকে 1987 মধ্যে পড়ে যাচ্ছে ডেট অফ বার্থ, প্রয়োজনই নেই। বার্থ সার্টিফিকেটটা রাখুন, না থাকলে স্কুল সার্টিফিকেট রাখবেন, দ্যাটস অল। আপনি অলরেডি ভারতের নাগরিক। কোনো সময় ভারতীয় পাসপোর্ট থাকলে কি সিএ আবেদন করতে হবে? আপনার পাসপোর্ট যদি সঠিক তথ্য দিয়ে সঠিক উপায়ে প্রথমে নাগরিকত্ব পেয়ে আপনি যদি ভারতীয় নাগরিক হিসেবে পাসপোর্টের আবেদন করেছেন, বাংলাদেশ থেকে এসে দালালকে পয়সা দিয়ে জোর জবরদস্তি নিজেকে ভারতীয় বলে চালিয়ে দিয়ে পাসপোর্ট নেননি, তাহলে অবশ্যই আপনার সিএতে আবেদন করার দরকার নেই। আপনি অলরেডি নাগরিক হিসেবে নিজেকে বলে দিয়েছেন সরকারকে। সরকার নাগরিকত্ব দিয়েছে কিনা সেটা পরের ব্যাপার। এইবার ব্যাপার হচ্ছে, যদি ভুলভাল পথে নিয়ে থাকেন আপনি অবশ্যই এটাকে সারেন্ডার করুন। তাহলে ভুল তথ্য দিয়ে বানানো পাসপোর্ট সারেন্ডার করুন, সারেন্ডার করে নতুনভাবে সিএতে আবেদন করুন। নাগরিকত্ব পাওয়ার পর আবার পাসপোর্ট বানিয়ে নেবেন। রিফিউজি কার্ড থাকলে কি সিএ আবেদন করতে হবে? হ্যাঁ, করতে হবে। রিফিউজি কার্ড মানে আপনি নাগরিক নন, আপনি রিফিউজি। তো আপনার গ্রেডটা চেঞ্জ করতে, নাগরিকত্ব নিতে গেলে সিএ আবেদন করতে হবে। যদি আপনি 2014 সালের আগে এসে থাকেন তবেই সিএতে অ্যাপিল করবেন। আর তা না হলে রিফিউজি হিসেবে স্টে করে 11 বছর পর কি 10 বছর পর মাঝখানে যদি কিছু আবার অ্যামেন্ডমেন্ট হয় সেটা সুযোগ নেবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন, আমার চ্যানেলে লক্ষ্য রাখবেন, পেয়ে যাবেন। আর যদি অ্যামেন্ডমেন্ট না দেয় তাহলে ওই তারপরে গিয়ে 1955 অনুযায়ী অ্যাপ্লাই করবেন, পেয়ে যাবেন। শুনুন, ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্থান, হিন্দু প্রেমী দেশ। এখানে নিপীড়িত নির্যাতিত হিন্দুদের ভারতবর্ষ অবশ্যই শরণ দেবে। 4 জন সদস্য 2014 সালের আগে এসেছে, সবাইকে আলাদাভাবে আবেদন করতে হবে? হ্যাঁ, নাগরিকত্ব প্রত্যেককে আলাদা আলাদা করেই আবেদন করতে হয়। প্রত্যেকে নিজের হিস্ট্রি দিয়ে, সমস্ত কিছু দিয়ে আবেদন করতে হবে। নাম, জন্ম, আগমনের সময় প্রমাণ সহ আবেদন করতে হবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে। পরিষ্কার? সিএ আবেদন কোথায় করব? সবে ঘুম থেকে উঠেছে, সিএ আবেদন কোথায় করব? সিএ 19 আমার ভিডিওটা দেখে নিন কোথায় করবেন। সিএ 2019 নামে একটা অ্যাপ আছে, সেটাকে ইনস্টল করে মোবাইল থেকে আবেদন করতে পারেন। বিভিন্ন সাইবার ক্যাফে করে দিচ্ছে, খবর নিন, গিয়ে করে দিন। আমি 2008 সালে এসেছি, 2016 সালে ফিরে গেছি, 2023-এ আবার এসেছি। 8-এ এসেছে, 16-তে গেছে, 23-এ এসেছে। আবেদন করতে পারবো না। সিএ এর জন্য শেষবার ভারতে প্রবেশ 31 ডিসেম্বর 2014 বা তার আগে হতে হবে। আপনি পরে এসেছেন তাই আবেদন করতে পারবেন না। আমার বাবা বাংলাদেশ থেকে এসেছেন, আমি কি করব? দেখুন, আবেদন করতে পারেন, ঠিক আছে? আবেদন করতে পারবেন না মানে এই নয় যে আবেদন করবেন না, আবেদন করতে পারেন। ফালতু রিজেক্ট হবে, কেস ফেস খাবেন। তার থেকে 2016 এসছেন, এলটিভি অ্যাপ্লাই করুন, পাসপোর্টে আসা যাওয়া করেন তো, এখনও বাংলাদেশি পাসপোর্টটাই হ্যান্ডেল করছেন, তাহলে কীভাবে আবেদন করতে পারবেন? সম্ভব না। আমার বাবা বাংলাদেশ থেকে এসেছে, আমি কি করব? যে বাবা বাংলাদেশ থেকে এসেছে আমি কি করব? আপনি যদি 2014 সালের আগে ভারতে এসেছেন আর ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে থাকেন, তাহলে আপনাকেও আলাদাভাবে আবেদন করতে হবে। শুধু বাবার আবেদন যথেষ্ট নয়, আপনার বাবাকেও আবেদন করতে হবে, আপনাকেও আবেদন করতে হবে যদি 2014 আগে এসে থাকেন। যদি 2014 পরে আসেন সেক্ষেত্রে এলটিভি কিংবা ইউএনএইচআরসিতে আবেদন করবেন শরণার্থীর জন্য। নেক্সট প্রশ্ন, বাবা মা 95-এ এসেছেন কিন্তু ভোটার 2014 পরে, আমাদের 4 পাস ছাড়া কিছু নেই, কি করব? আপনাদের জমির দলিল, স্থানীয় সনদ বা এলাকার লোকের ডিক্লারেশন, জয়েন্ট এফিডেভিট দিয়ে আবেদন করতে হবে। সব প্রমাণ আলাদা আলাদা তুলে ধরতে হবে। আপনার লোকাল কাউন্সিলরের থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিন, একটা পঞ্চায়েত প্রধানের থেকে সার্টিফিকেট নিয়ে নিন যে যে এরিয়ায় থাকেন, একটা ধর্মীয় সার্টিফিকেট নিয়ে নিন। বাকিটা এফিডেভিট দিয়ে
আবেদন করুন। দাদুর নাম দলিলে বাংলাদেশ লেখা, তাহলে আমি কি করব? এটা একটি ভালো সাপোর্টিভ ডকুমেন্ট তো, যে আপনারা বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে আপনাদের জমি জমাও আছে। আপনি যদি আপনার নিজস্ব আগমনের সময়সীমা প্রমাণ করতে পারেন, তাহলে দাদুর দলিলও কাজে লাগবে। আপনার আগমনটা ইম্পর্টেন্ট। দেখুন, এই প্রশ্নগুলোই প্রমাণ করে প্রতিটি সিএ আবেদন আলাদা। আমি বারবার বলি, সিএ ড্রাফটিং এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারোর কমন ড্রাফটিং না। কার কী ডকুমেন্ট আছে, কবে এসেছে, কাদের নাম কোন প্রমাণে আছে, সেটাই নির্ধারণ করে আবেদন করতে হবে কি না। সত্যি তথ্য দিন, সততা বজায় রাখুন, তাহলেই সুরক্ষিত নাগরিকত্ব। মানে সত্যি তথ্য দিন, সততা বজায় রাখুন, তাহলেই আপনি নাগরিকত্ব সুরক্ষিতভাবে পেয়ে যাবেন। এই ভিডিও স্ক্রিপ্টে আমি যা আলোচনা করলাম আজকের আলোচনা এই পর্যন্তই। আমি এত বড় ভিডিও বানাই না, একটু দীর্ঘ হয়ে গেছে। তো যদি আপনাদের মনে হয় এইভাবে চলা যাবে, আপনারা এই ভিডিওতেও কমেন্ট করবেন। আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর আগামী ভিডিওতে এইভাবেই সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টে থাকবে আমার যেটা আমার সাবজেক্ট লিগ্যাল এডুকেশন, আর সেকেন্ড পার্টে আপনাদের প্রশ্নোত্তরের আনসার করে দেবো প্রত্যেক ভিডিওতে। ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করে জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আগামী ভিডিওয়ে আবার দেখা হবে। নমস্কার।